তোর ভাই আছে না, তুই আমার বাড়ি থাকবি। শুধু জন্ম দিলেই পিতা হওয়া যায় না, এটা মেনে নিবি। নিধি কেঁদে উঠল, জড়িয়ে ধরল বড় ভাইকে। নাজির স্নেহের হাতে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল। শাহিদ সকলকে কৃতজ্ঞতা জানালো। তারপর মাহাতকে আলিঙ্গন করে বলল, তুই আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, আমার ভাই, আমার বিপদের সঙ্গী। তোর মতো বন্ধু এই জগতে খুঁজে পাওয়া কঠিন। মাহাত ওর কাঁধে চাপড় দিয়ে হেসে বলল, এত আবেগে ভাসতে হবে না, চল। নতুন বউ নিয়ে দাঁড়িয়ে থাকবি? তোর জন্য আমি সবসময় পাশে আছি, থাকবো। আমার বিপদে তোকে আর আরহামকে ছাড়া কাউকে পাইনি, তা ভুলিনি। শাহিদ ওকে ছেড়ে দিল। চারিদিকে অন্ধকার দেখা যাচ্ছে, কুয়াশায় দূরে কিছুই দেখা যাচ্ছে না। সকলে বাড়ির দিকে যাবে, এগোতে চাইল। মাহাত শিউলির দিকে তাকালো। করিম মিয়াকে খুঁজলো। উনি আসছেন রাইসুল রহমানের সঙ্গে আলাপ করতে করতে। শিউলি তারই দিকে চেয়ে আছে। মাহাত তার কাছে গিয়ে ফিসফিস করে বলল, কি দেখছো? আপনি এত ভালো কেন? আপনি কি জাদু জানেন? কেমন সবাইকে মিল করে দিতেছেন? শিউলির প্রশ্নে মাহাত মিঠিমিঠি হাসল। প্রত্যুত্তরে বলল, হ্যাঁ, জাদু জানি। আমার চেয়েও বড় জাদুকরি তুমি। কিভাবে? শিউলি অবুঝের ন্যায় প্রশ্ন করল। মাহাত ভাবনা ছাড়াই বলে দিল, এই যে, আমার মতো একজন মানুষকে প্রেমে পড়তে বাধ্য করলে, শত শত কিলো পথ পাড়ি দিয়ে এই গ্রামে আসতে বাধ্য করলে, এ কি জাদু নয় বলো? শিউলির দৃষ্টি নরম হলো। মাথা নিচু করে হেসে উঠল। আপনি সুন্দর কথা কইতে জানেন। আমি যাই, আব্বা আইসে। শিউলি করিম মিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। রাইসুল রহমান আর তিনি মাত্র আসলেন তাদের কাছে। করিম মিয়া বিদায় জানিয়ে শিউলিকে আগে গেল। ওরা সকলেও পা বাড়ালো সামনে। মাহাত সবার পেছনেই ছিল। ও সবে 2 ধাপ ফেলেছে, তখনই থেমে যেতে বাধ্য হলো। কেউ একজন পিছন থেকে আঘাত করলো। মাহাত চিৎকার করে ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, আহ! সকলে ভোরকেই পিছনে তাকালো। ততক্ষণে মাহাত মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছে। অন্ধকারে কেউ একজন ছুটে পালালো। জিহান দৌড়ে গেল তার পিছু। মালা হ্যারিকেন এগিয়ে আসলো। সকলে দেখলো মাহাদের হাতের পেশির মাংসে ছুরি ঢুকে আছে। সেখান থেকে গলগলিয়ে রক্ত পড়ছে। রাইসুল রহমান সহ সকলে ভয় পেল। ছেলের জন্য অস্থির হয়ে পড়ল। শিউলি আর করিম মিয়া কিছুটা এগিয়ে গিয়েই মাহাদের চিৎকার শুনে ছুটে এলো। মাহাত ব্যথায় চোখ বন্ধ করে আছে। শাহিদ বসে পড়ল, আগলে নিল মাহাতকে। মাহাত ব্যথা গিলে শক্ত হয়ে এক হাতে ছুরিটা মাংস গেড়ে যাওয়া থেকে থেকে বের করলো। তখনই আরও রক্তের বন্যা বইতে শুরু করলো। পুরো শরীর রক্তে মেখে গেল। মাহাত ব্যথার তীব্রতায় কাতর হলো, তবুও চিৎকার করল না। শিউলি ভয়ে কেঁদে দিল, বসে পড়ল তার পাশে। কাঁদতে কাঁদতে হাত স্পর্শ করলো। রাইসুল রহমান কাউকে কিছু বলছেন। পাপিয়া আর নিধি দৌড়ে কিছু একটা আনতে গেল। মুহূর্তেই ফিরল পরিষ্কার কাপড় নিয়ে। রাইসুল রহমান ক্ষতস্থানে শক্ত করে বেঁধে দিল, তবুও রক্তের ঢল নামতেই থাকলো। জরুরি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বলে তিনি জানালেন। শিউলির কান্না বাড়ল। মাহাত কেবল টানে শিউলির দিকে একবার তাকালো। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে চোখ বন্ধ করে লুটিয়ে পড়ল শাহিদের পায়ের উপর। মাহাতের হাতে ছুরির আঘাত লাগার পর তীব্র ব্যথায় মাথা ঘুরে শাহিদের গায়ে ঢলে পড়ে। তারপরও রক্তের বন্যা বইতে থাকে। এমন সময় উপায় একমাত্র ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। গ্রাম্য ডাক্তার আছে, তবে রাইসুল রহমান ভরসা পেল না। আপাতত রক্তক্ষরণ বন্ধ করতে গ্রামের ডাক্তারকে ডেকে এনে চিকিৎসা নেয়। সাময়িকের জন্য রক্ত বন্ধ হয়। তিনিও পরামর্শ দেন পৌর শহরে যেতে। ছুরির ক্ষত হেলাফেলা করা যাবে না। তারপর রাতেই পৌর শহরে মাহাতকে নিয়ে যায় রাইসুল রহমান, সাথে যায় শাহিদ। মাহাত যেতে মানা করলেও ও শোনে না। বারবার বলল, তুই থাক, বিয়ের প্রথম দিন নতুন বউ রেখে যাওয়া ঠিক হবে না। শাহিদ মুখের ওপর বলে দিল, আমার পুণ্যটা তোর জন্য সম্ভব হয়েছে। মনের প্রণয়ের চেয়ে বড় আর কি আছে বল? তোর খারাপ সময় পাশে থাকতে না পারলে কিসের বন্ধু? মাহাত আর কিছু বলল না। শাহিদকে জেনে এসে শত বললেও শুনবে না। হাতের মাংস ব্যথা করছে প্রচণ্ড, টনটন করছে জায়গাটা। নৌকা চলছে নদীর বুকে। করিম মিয়া নৌকা বাইছে। রাইসুল রহমান এবার শুধালেন, ছুরি কে মেরেছে বলো তো? দেখেছো কাউকে? মাহাত ঠোঁট চেপে ব্যথা সহ্য করছিল। বাবার প্রশ্নে তাকালো, বলল, তোমাদের পিছনেই হাঁটতে হবে। 2 ধাপ ফেলেছি, তখনই আচমকা কেউ ছুরি বসালো। আমি দেখতে পাইনি আধারে, তবে এতটুকু বলতে পারি সে হামিদি ছিল। মাতব্বর বাড়ি থেকে বেরিয়ে কোথাও লুকিয়েছিল। রাগ ও হিংসার বশবর্তী হয়ে প্রতিশোধ নিতে আঘাত করেছে। ছুরিটা হাতে না মেরে পেটে হলে এতক্ষণে মরেও যেতে পারতাম। আল্লাহ সহায় ছিলেন বলে এই যাত্রায় বেঁচে গেছি।
তারপর পৌর শহরে হসপিটাল থেকে ব্যান্ডেজ করিয়ে ওষুধপত্র নিয়ে মধ্যরাতে ফিরেছে তারা। ডাক্তার ছিল না। রাইসুল রহমান নিজের পরিচয় দিয়ে ডাক্তারকে ডেকে এনেছিল পাশেই থাকতো বলে। শিউলি জেগেছিল। করিম মিয়া বাড়ি আসলে দুয়ারে ঠকঠক আওয়াজ হয়। তখনই ঘর থেকে ছুটে আসে। আমেনা দুয়ার খুলে দিয়ে সবে দাঁড়িয়েছে। তার আগে শিউলি শুধালো, আব্বা উনি ঠিক আছেন? ডাক্তার কি কইলো? কইল ক্ষত গভীর, ঠিক হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। হাড় পর্যন্ত ছুরি পৌঁছাইছিল। শিউলির চিন্তা খানিকটা কমলেও মাহাদের ব্যথাময় মুখটা ভেসে উঠলে কষ্ট লাগছে। মনে হচ্ছে ব্যথা অনুভব করছে সে নিজেও। আম্মা ঘুমাইয়া পড়ো। শিউলি শুনল, তবুও ঠায় দাঁড়িয়ে রইল। আমেনা বাস থেকে করিম মিয়াকে বলল, ছেলেটারে একবার দেখে আসি। না, এখন ঘুমাইব। ডাক্তার বিশ্রাম নিতে কইছে। রক্ত ঝরার কারণে শরীর দুর্বল হইছে। আবার বিয়ের আয়োজন আছে, মেলা কাজ চালু। ঘুমাই সবাই। করিম মিয়া শিউলিকে ঘরে পাঠিয়ে নিজেও ঘুমোতে গেল। শিউলি ঘরের ভেতরে গিয়ে শুয়ে পড়ল। প্রথমে ঘুম না আসলেও একসময় মাহাতকে নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে ঘরে ফিরে শাহিদ নিধির ঘরে প্রবেশ করে। তাদের জায়গা দেওয়া হয়েছে নাজির আর মালার ঘরে, আর ওরা দুজনে জায়গা নিয়েছে উঠোনের এক কোণে। শাহিদ ঘরে গিয়ে দেখে নিধি গভীর ঘুমে। ওদের ফেরার শোরগোল হয়তো কানে পৌঁছায়নি। সারা দিনের ধকলের কারণে গভীর ঘুমে আচ্ছন্ন। শাহিদ বসে পড়ল নিধির পাশে। কতক্ষণ তাকিয়ে রইল তারই পানে। ঘুমের ঘোরে লেপ টানছে মাঝে মধ্যে। হয়তো শীত লাগছে। বধূ সাজ নেই গায়ে, তবু অসম্ভব সুন্দর লাগছে তার কাছে। অবশ্য যে সত্যিকারে ভালোবাসে তার কাছে সাজ সজ্জা ছাড়াও সুন্দর লাগবে, মুগ্ধ হবে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শাহিদ শুয়ে পড়ল নিধির পাশে। লেপ টেনে নিতেই নড়ে চড়ে উঠল সে। বিরক্ত হলো মুখশ্রী। ঘুমের মধ্যেই বিরক্তি প্রকাশ করলো। ঘরের কুপি চলছে টেবিলের ওপর। শাহিদর বিরক্তি মাখা মুখ দেখে হেসে ফেলল জোরে। সেই হাসির শব্দে নিধির ঘুম ছুটে গেল। চোখ খুলে তাকালো। নিভু নিভু দৃষ্টিতে শাহিদের মুখখানা নজরে আসলো। প্রথমে চমকে উঠলো, ভালোভাবে দৃষ্টি মেলে শাহিদকে দেখে স্থির হলো। শুধালো, কখন আসলেন আপনি? খানিক আগে। তাহলে ডাকলেন না কেন? দেখছিলাম আপনাকে। এত সুন্দর বোধ হয় আগে কখনো লাগেনি। সাজসজ্জাহীনও সুন্দর লাগছে। নিত্যদিনই তো এরকমই থাকি। কিছুটা অবাক হয়ে শুধালো নিধি। শাহিদ বিপরীতে উত্তর দিল, হুম, আজ আলাদা লাগছে। কারণ কি শুনি? শাহিদ সামান্য ঝুঁকে গেল ওর দিকে। তারপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আজ আপনি আমার অর্ধাঙ্গিনী হয়েছেন, এজন্য আমার চোখে আপনাকে অধিক সুন্দর লাগছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা পবিত্র সম্পর্কে জড়ানোর পর পৃথিবীর সকল সৌন্দর্য ও মুগ্ধতা ঢেলে দিয়েছে তোমার আর আমার মাঝে। নিধি অপলক তাকিয়ে রইল। শাহিদ বার কয়েক দৃষ্টি ফেলে নিধির হাত কাড়া নিজের বুকের ওপর রাখলো। বলল, অস্থিরতা টের পাচ্ছেন? আপনাকে পাওয়ার আনন্দের বুকে পাশে অনুভূতির ঝড় বইছে। নিধি লজ্জা পেল সামান্য। মুখ লুকাতে শাহিদের বুকই বেছে নিল। মাথা রাখলো ওর বুকের বাম পাশে। শাহিদ এক হাত পিঠে আরেক হাত রাখলো নিধির মাথার উপরে। বুকের ধুকপুক স্পন্দন টের পাচ্ছে সে। তীব্র গতিতে স্পন্দিত হচ্ছে। শাহিদের গাঢ় চুমো টের পেল কপালেও চুলে। নিধি আড়ষ্ট হলো। কম্পিত ও জড়ানো কণ্ঠে বলল, ভালোবাসার অনুভূতিতে সিক্ত হতে আপনার আলিঙ্গন বেছে নিলাম। আপনি সব সময় এভাবেই বুকের ভিতর আগলে রাখবেন সঙ্গোপনে। সব সময় সারা জীবন আপনি শুধু এভাবে চুপচি করে থাকবেন আমার বুকের মাঝে। অনেক অপেক্ষার পর কাঙ্ক্ষিত সময়টি আসলো অবশেষে। বিকেল গড়িয়ে পড়েছে। শিউলি বউ সেজেছে। ওকে ঘিরে বসে আছে মালা, নিধি, পাপিয়া সহ গ্রামের আরও দুটো মেয়ে। মালা ফিসফিস করে কানে কানে কী যেন বলছে, আর শিউলি লজ্জায় মরিমরি হয়ে মাথা নিচু করে ফেলেছে। চুপ করতে বলছে, কিন্তু মালা শুনছে না। লজ্জা দিতে মাহাতকে নিয়ে শত কথা বলছে। এদিকে বরযাত্রীও এসে গেছে। সবাই চেনা জানা মানুষ। বেশিজন অবশ্য আসেনি, মাত্র 20-এর ঘরে, তা আবার দুই বাড়িরই অতিথি মিলিয়ে। খাওয়ার দাওয়ার পর্ব মিটিয়ে কাজী এগিয়ে এসে বললেন সকলের মাঝে, গ্রামের সকলকে বিয়ে পড়ানোর দাওয়াত দেওয়া হয়েছে। সবার সামর্থ্য থাকে না পুরো গ্রাম খাওয়ানোর, তবে বিয়ে পড়ানোর সময় ডাকে সকলে। শেষে অলিমা খেয়ে চলে যায় সকলে। কাজী প্রথমে খুতবা পাঠ করলেন, তারপর বিয়ে পড়ানোর তাগাদায় কন্যার বাবাসহ আরও দুজনকে পাশে বসালেন। সামনে মাহাত বড় বেশি মাথা নিচু করে বসে আছে। সকলের কথা মতো রুমাল দিয়ে মুখ ঢেকেছে। যদিও ইচ্ছে ছিল না একটুও, তবুও নিয়ম হিসাবে মানছে। কাজী এবার বিয়ে পড়ানো শুরু করলো।
যখন বলল সম্মত থাকলে বলুন বাবা কবুল, মাহাত মুহূর্ত সময় না নিয়ে বলে উঠল, কবুল কবুল কবুল। 3 বার বলতে বলার প্রয়োজন হলো না। শাহিদ পেছন থেকে ওকে গুঁতো দিল, ফিসফিস করে বলল, এত তাড়া? বউ পালিয়ে যাচ্ছে না রে, একটু তো লজ্জা কর। মাহাত কেবল হাস্যজ্জ্বল মুখে সকলের সামনে বসে রইল। শাহিদের কথার উত্তর পরে দেবে বলল। কাজী কাবিননামা এগিয়ে দিল। মাহাত স্বাক্ষর করতে কাজী করিম মিয়া সহ শিউলি চাচা ও উকিল বাবা হিসেবে শফিকুল মাস্টারকে নিয়ে শিউলির ঘরে গেল। চৌকির মাঝখানে সে বসে আছে। কাজী সহ অনেকের আগমনে মাথা নিচু করে ঘোমটা টানল। কাজী কাঠের চেয়ারে বসে একইভাবে শুরু করলো বিয়ে পড়ানো। শিউলি সঙ্গে সঙ্গে কবুল বলল না। ঘোমটার আড়ালে বাবার দিকে একবার তাকালো। মানুষটার মুখে হাসি নেই, তবুও জোর করে হাসতে জানো। এদিকে কাজী সহ মালাও ফিসফিস করে বলছে কবুল বলতে। শিউলির অধর থেকে বেরিয়ে আসলো কাঙ্ক্ষিত শব্দ, কবুল। করিম মিয়া থায় দাঁড়িয়ে রইল। ঘর কিছুটা ফাঁকা হতেই মেয়ের কাছে গিয়ে দাঁড়ালো। শিউলি ঘোমটা তুলে বাবার দিকে তাকালো। মুখখানা দেখে চোখে জল টলমল করলো। করিম মিয়া স্নেহের হাত রাখলেন মাথায়, হাসার চেষ্টা করে বললেন, আমার আম্মা রাইজ মেলা সুন্দর লাগতেছে। দেখো আম্মা, আমি হাসতাছি, তুমি কানতাছো কেন? তুমি কানলে কিন্তু আমিও কানবো। শিউলি হাউমাউ করে কেঁদে উঠল, জড়িয়ে ধরল বাবার হাত, কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আমি তোমারে ছাড়া বহুদূর কেমনে থাকমু? তুমি আমারে দেখতে যাইবা, নিজের খেয়াল রাখবা, আমার জন্য মন পুড়লে হাসবা আর ভাববা তোমার শিউলি তোমার হাসি ভীষণ পছন্দ করে, সে দূর থেকে খুশি হইতাছে। করিম মিয়া চোখের জল আটকে রাখতে পারলেন না, ঝরে পড়ল কয় ফোঁটা জল। হাউমাউ করে কেঁদে ফেলার শব্দে আমেনা ও জবেদা বিবিও হাজির হলো। করিম মিয়া বেরিয়ে গেল ঘর থেকে। আমেনা মেয়েকে সান্ত্বনা দিয়ে চোখের জল আড়াল করে স্বামীর পিছু চলল। জবেদা বসলো নাতনির পাশে, বলল, বুবুরে পরের ঘরত একদিন যাইতেই হইব। সেই ঘর তখন নিজের ভাবতে হইব, বাপের বাড়ি তখন বর হইয়া যাইব, আসতে হইব 2 দিনের লাগি বেড়াইবার। শিউলি কাঁদতে কাঁদতে হেসকে উঠছে, কথা বলতে পারছে না। তখনই শাহিন বিয়ের অলিমা দিতে আসলো। সবাইকে দিয়ে একটা খুরমার অর্ধেক শিউলির দিকে বাড়িয়ে দিল, বলল, দাদিরা কইলো স্বামী রাত খাওয়া আলিমা খাইতে, তাহলে নাকি ভালোবাসা বাড়বে, এটাই নিয়ম। শিউলি হাতে নিল। তারপর মুখে পড়তে মালা আর নিধি কানে কানে আবারও ফিসফিস শুরু করলো। শিউলি লজ্জা পেয়ে বলল, আপা, তুমিও মালার স্বাদ দিলা, আর মালা তোরে পরে দেখা নিমু। মালা দাঁত বের করে হাসতে হাসতে বলল, আমারে দেখা কি করবি? এখন থেকে ডাক্তার সাহেবকে দেখবি। বাকি সকলে এবার হেসে উঠল। শিউলি আরো লজ্জা পেল। মালা চৌকি থেকে উঠতে উঠতে বলল, ডাক্তার ভাইজানের জুতা চুরি করে আর হাত ধোয়ানোর টাকা মেলা পাইছি। বড়লোক দুলা ভাই, একমাত্র শালিকা হই আমি, এতটুকু দেওয়ার কথাই অবশ্য। নিধি পিছন থেকে বলল, আমারে ভাগ দিবি, তোর সঙ্গ দিছি। বউয়ের বড় বোন তুমি, তোমার ভাগ নাই। ওদের মিষ্টি ঝগড়ার মাঝে উপস্থিত হলো নাজির। সবাইকে ডাকলো। মালা আর নিধির পর সকলে বের হয়ে গেল। কেবল শিউলি একা বসে রইল। জবেদা বিবি কোথা থেকে আবার এসে কয়টা কথা বলে গেল। স্বামীর পায়ে সালাম করতেই যেন না ভুলে এটা আরও একবার মনে করালো। শ্বশুরবাড়ি বহুদূর হওয়াতে নিজের ঘরেই শিউলির বিয়ের রাত যাপন করতে হবে। নাজির অবশ্য নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু করিম মিয়া আর আমেনা নিষেধ করেছে। এত মানুষ ছোট বাড়িতে জায়গা কোথায় দিবে? যতদিন থাকবে এখানে থাকুক বলেছে। শিউলি একা ঘরে বসে আছে। টেবিলের ওপর হারিকেন জ্বলছে। আলোকিত হয়ে আছে ঘর। জানালা বন্ধ হিমেল হাওয়ার গতিবেগের জন্যে। এবার মাহাতের আগমন ঘটল। দুয়ারে শব্দ করে প্রবেশ করার কারণে শিউলি টের পেল। ঘোমটার আড়াল হতে অস্পষ্ট নজরে পড়ল তাকে। মাহাত ধীরে ধীরে এগিয়ে এলো। কাঠের টেবিলের কাছে এসে থেমে হেরিকেনের আলোটা আরেকটু বাড়িয়ে দিল। ঘরের সর্বত্র আরেকটু উজ্জ্বল হলো। চৌকির দিকে নজর দিতে লাল বেনারসি পরিহিত তারই সদ্য বিবাহিত অর্ধাঙ্গিনীকে দেখতে পেল, তবে মুখ দেখতে পেল না। অস্থির হলো মন। দেখার ব্যাকুলতা বাড়ল মুহূর্তেই। মাহাত চৌকির কাছে যেতে শিউলি তড়িৎ গতিতে নেমে আসলো। মাহাত কিছু বলার আগে নিচু হয়ে পায়ে সালাম করলো। মাহাত হাত রাখলো মাথায়। শিউলি সোজা হয়ে দাঁড়াতেই মাহাতের মাথায় দুষ্টুমি চাপলো। বলল, কি দোয়া নিবে বলো? স্বামী সংসার নিয়ে সুখে থাকো, নাকি কয়েক সন্তানের জননী হও? শিউলি লজ্জা পেল। মাহাত বুঝতে পারল ঘুমটার আড়ালে মেয়েটা লজ্জায় আড়ষ্ট হয়েছে। সে আবার শব্দ করে হেসে দিল। পুনরায় বলল, দোয়া দিলাম, সবার আগে নিজেকে ভালো রেখো, ভালোবেসো, তাহলে আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে ও ভালোবাসতে পারবে। নিজের যত্ন নিলে তবেই চারপাশ যত্নে সমৃদ্ধ হবে।